বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ শ্রেণীর 2021 সালের নতুন যে সিলেবাস, অর্থাৎ কোভিডের কারণে বিন্যাসকৃত নতুন সিলেবাস অনুযায়ী আজকের ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের এই দ্বাদশ শ্রেণীর যে প্রথম ক্লাস, বাংলা শিডিউল ক্লাস, সেই ক্লাসে বাংলা প্রথম পত্রের অপরিচিতা গল্প থেকে আলোচনা করেছিলাম। যেহেতু সিদ্ধান্ত হয়েছে যে ক্লাস টেস্টগুলো সবই হবে দ্বিতীয় পত্র থেকে, বিধায় আজকে দ্বিতীয় পত্র থেকে আমরা পরীক্ষাটা কিভাবে নিব বা আমাদের পরীক্ষার পদ্ধতিটা কেমন হবে সেই সব বিষয় নিয়ে আলোচনার জন্য আজকের এই নির্দেশনামূলক ক্লাস। আমি তোমাদের দ্বিতীয় পত্রের সিলেবাস এবং যে যে বিষয়ে পরীক্ষা নিব সেসব বিষয় নিয়েই মূলত আলোচনা করব। তো যাই হোক, আমি প্রথমে তোমাদের বলি যে আমাদের পরীক্ষার যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী পুরো পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। এখানে লিখিত কোনো অপশান থাকবে না। যেহেতু পুরোপুরিভাবে লিখিত অপশান থাকবে না, এমসিকিউ উত্তর দিতে হবে, তাই তোমাদের ভেতরে একটা প্রশ্ন থাকতে পারে যে তাহলে পরীক্ষাটায় প্রশ্ন হবে কিভাবে। আমি সেই সব বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো শুরুতে জানিয়ে রাখি, আমি আলোচনা করব সংক্ষেপে। তো এর মধ্যেই যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, আমি কাছে মোবাইল রাখবো, যদি প্রশ্ন থাকে কমেন্টে উল্লেখ করবা, আমি সাথে সাথে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমি তোমাদের এই প্রশ্নের ধরন এবং যে বিষয় থেকে আমরা পরীক্ষা নিব সেটা নিয়েই আমি আলোচনা শুরু করছি। প্রথমেই আমি তোমাদের দেখাই যে 2021 সালের সিলেবাস। তো এই সিলেবাসটার ভেতরে আমরা সামনের যে পরীক্ষাটা নিব সেটা হচ্ছে 20 নম্বরের। সেই 20 নম্বরের পরীক্ষা কিভাবে হবে সেটা আমি তোমাদের একটু বর্ণনা করি। আমরা বাংলা উচ্চারণ থেকে 10 নম্বর আর বাংলা বানানের নিয়ম থেকে 10 নম্বর, মোট এই 20 নম্বরের প্রশ্ন করব। তো এই প্রশ্নগুলো আমরা অপশান দিয়েই করব। যেমন উচ্চারণের ক্ষেত্রে আমরা একটা শব্দ দিয়ে বলতে পারি যে আমরা প্রশ্নটা করতে পারি যে উচ্চারণের একটা শব্দ লিখে যে তার সঠিক উচ্চারণ কোনটি। আমরা 3টা বা 4টা অপশান দিব, তোমরা যেটা সঠিক অপশান সেটাকে সিলেক্ট করে দিবা, তাহলে তোমাদের উত্তরটা হয়ে যাবে, লেখার কোনো প্রশ্ন থাকবে না। আবার বাংলার ক্ষেত্রেও কিন্তু এই একই কথা ঘটবে। তো যাই হোক, আমি বানানের ক্ষেত্রেও ওই একই রকমভাবে আমরা লিখে দিব যে কোন বানানটি শুদ্ধ। আমরা একটা বানানের হয়তো 3টা বা 4টা রূপ দিব, সেই 4টা বা 3টা রূপের মধ্য থেকে তোমাকে সঠিকটা এখানে খুঁজে বের করতে হবে। তুমি এইভাবে আমরা 10টা বানান থেকে প্রশ্ন, 10টা উচ্চারণ থেকে প্রশ্ন, মোট 20টা প্রশ্ন দিব। সেই প্রশ্নের আলোকেই তোমরা উত্তর করবা। তো যাই হোক, আমি সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করি। তোমাদের যে সিলেবাস আছে সেখানে আছে বাংলা উচ্চারণ থেকে আছে অধ্বনির উচ্চারণ, এ ধ্বনির উচ্চারণ, আর খ সেকশানে দেওয়া আছে শব্দের উচ্চারণ। অর্থাৎ প্রশ্ন হবে একটা লিখিত আর আরেকটা হচ্ছে সঠিক উচ্চারণ লেখা। তো অথবা দিয়ে 2টা প্রশ্ন থাকবে। 1 নম্বর প্রশ্নের বা ক নম্বর প্রশ্ন হবে যে অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লেখো, অথবা এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লেখো। আরও অধ্বনির আরও উচ্চারণ আছে, অদ্য অধ্বনির 5টি নিয়ম, বা মধ্য অধ্বনির বা অন্ত অধ্বনির, এইরকম প্রশ্ন থাকতে পারে। তো যাই হোক, যেহেতু অধ্বনির উচ্চারণ বলা হয়েছে সেহেতু তোমরা অধ্বনির উচ্চারণটাতেই গুরুত্ব দিবা, যে অধ্বনির 5টি উচ্চারণ। এবং আরেকটা প্রশ্ন এ ধ্বনির 5টি উচ্চারণ। অর্থাৎ এই 2টা প্রশ্নের ভেতর থেকে একটা লিখিত প্রশ্ন থাকবে আর থাকবে শব্দের উচ্চারণ, অর্থাৎ শব্দ দেওয়া থাকবে, তার উচ্চারণটা লিখতে হবে। এরপরে আসছে বাংলা বানানের নিয়ম। একটা প্রশ্ন থাকবে, লিখিত প্রশ্ন 5 নম্বরের, অথবা থাকবে ভুল বানান দেওয়া থাকবে, তার শুদ্ধ বানান লিখতে হবে। তো বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম। তো সেই ক্ষেত্রে আমরা জানি যে যেহেতু প্রশ্নটা 5 নম্বরের, তাই 5 নম্বর করেই কিন্তু প্রশ্নটা থাকবে।
তো সেই ক্ষেত্রে আমি তোমাদের এই দুইটা নিয়ে যেহেতু আমি সামনের পরীক্ষা নিব, সামনের পরীক্ষাটাই আমরা ওই যে ক নাম্বার অধ্বনির উচ্চারণ এ ধ্বনির উচ্চারণ অথবা বাংলা বানানের নিয়মের বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম, এই দুইটা জায়গা থেকে কিন্তু প্রশ্ন হওয়ার এখানে সুযোগ নেই। যেহেতু আমরা মাল্টিপল চয়েসে প্রশ্ন করব, তাহলে বাংলা উচ্চারণের শব্দ উচ্চারণ এবং বাংলা বানানের শুদ্ধ বানান অর্থাৎ ভুল বানান দেওয়া থাকবে, অথবা 3টা বানান বা 4টা বানান দেওয়া থাকবে, তোমাদেরকে সঠিকটা এখান থেকে খুঁজে বের করে উত্তর দিতে হবে। তো এই দুইটা থেকে তোমাদের সামনের ক্লাস টেস্ট পরীক্ষা হবে। এরপরে আছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী। ব্যাকরণিক শব্দশ্রেণীর মধ্যে আছে শ্রেণী বিভাগ ও ক্রিয়াপদের শ্রেণী বিভাগ। ওখানে অনেকগুলো ছিল, সেগুলোর মধ্যে দেওয়া হয়নি ব্যাকরণিক শব্দশ্রেণীর শ্রেণী বিভাগ, অর্থাৎ ব্যাকরণিক শব্দশ্রেণী কত প্রকার ও কি কি। এটা আর একটা প্রশ্ন হচ্ছে ক্রিয়াপদের শ্রেণী বিভাগ। ওখানে সর্বনামে বা যোজকের বা বিশেষের বা কোনোটাই প্রকারভেদ থাকবে না, প্রকারভেদ শুধু ক্রিয়াপদের। আর আরেকটা হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণীর শ্রেণী বিভাগ। আরেকটা ব্যাকরণিক শব্দশ্রেণীর নির্দেশকরণ, অর্থাৎ একটা বাক্য বা একটা অনুচ্ছেদ থাকবে, সেখান থেকে একটা অনুচ্ছেদের মধ্যে বলতে পারে যে এখান থেকে 5টা বিশেষ্য বা 5টা বিশেষণ বা সর্বনাম বা যোজক এগুলো খুঁজে বের করতে বলবে, অথবা 5টা বাক্য দেওয়া থাকতে পারে বা 5টা বাক্যের মধ্যে নির্দেশ দেওয়া থাকতে পারে, আন্ডারলাইন করে দেওয়া থাকতে পারে যে এটা ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় করো। এরপরে আসবে বাংলা শব্দ গঠন, উপসর্গ ও সমাস। তোমাদের বাংলা শব্দ গঠনে 3টা ছিল, সেটা হচ্ছে উপসর্গ, প্রত্যয়, সমাস। প্রত্যয় বাদ দেওয়া হয়েছে, উপসর্গ এবং সমাস আছে। এখান থেকে 2টা প্রশ্ন হবে, একটা প্রশ্ন হবে লিখিত প্রশ্ন আর একটা নির্ণয়। লিখিত প্রশ্নটা হবে উপসর্গ থেকে, উপসর্গের সংজ্ঞা, শ্রেণী বিভাগ, প্রয়োজনীয়তা, যে কোনো উপসর্গ কাকে বলে, উপসর্গ কত প্রকার ও কী কী, অথবা প্রয়োজনীয়তা, উপসর্গ কাকে বলে, উপসর্গ পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো, অথবা উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। এই ধরনের লিখিত প্রশ্নটা হবে উপসর্গ থেকে, আর নির্ণয় অর্থাৎ ব্যাসবাক্য সহ সমাস নির্ণয়ের প্রশ্নটা হবে সমাস থেকে। এরপরে আসে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বের 2টা অংশ, একটা অংশ হচ্ছে বাক্য, সার্থক বাক্যের বৈশিষ্ট্য, বাক্যের শ্রেণী বিভাগ। এখানে 3টা, বাক্য কাকে বলে অর্থাৎ বাক্য কি তার সংজ্ঞা, বৈশিষ্ট্য, একটা বাক্যের কয়টা বৈশিষ্ট্য থাকতে হবে, আর বাক্যের শ্রেণী বিভাগ, বাক্য কত প্রকার ও কি কি। এই 3টা থেকে একটা প্রশ্ন থাকবে। আর বাক্যান্তর অর্থাৎ বাক্যের পরিবর্তন, যেটা আমরা দেখি যে সমস্ত বাক্যগুলো সচরাচর দেওয়া থাকে এবং নির্দেশ দেওয়া থাকে যে এই বাক্যটাকে পরিবর্তন করতে হবে, পরিবর্তনটা ডান পাশে লেখা থাকবে। হয়তো সরল বাক্যকে জটিল করতে বলতে পারে, অথবা জটিলকে সরল, অথবা অস্থিকে নেতিবাচক বা নেতিবাচককে প্রশ্নবাচক, এই ধরনের পরিবর্তন করতে হবে। আর বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। তো অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগের প্রশ্নের ধারণা তোমাদের আছে, এখান থেকে হবে 5 নম্বর। তাহলে মোট 6টা টপিকস থেকে তোমাদের প্রশ্ন হবে 30 নম্বরের। আমরা দেখলাম এখানে 3টা আর এখানে 3টা, মোট 6টা টপিকস থেকে প্রশ্ন হবে কয়টা, 30 নম্বরের, 5 নম্বর করে। এরপর নির্মিতি হবে 70 নম্বরের। প্রথমে আছে পারিভাষিক শব্দ অনুবাদ 10 নম্বর, দিনলিপি লিখন ও প্রতিবেদন রচনা, অথবা পারিভাষিক শব্দ থাকবে অথবা অনুবাদ থাকবে, 2টার ভিতর একটা উত্তর দিতে হবে 10 নম্বরের। দিনলিপি লিখন বা প্রতিবেদন রচনা 2টা প্রশ্ন থাকবে, অথবা দিয়ে একটা লিখতে হবে 10 নম্বর। বৈদ্যুতিন চিঠি অথবা আবেদনপত্র, 2টার মধ্যে একটার উত্তর দিতে হবে। সারাংশ ভাব সম্প্রসারণের ক্ষেত্রেও তাই, অথবা ভাবে থাকবে সংলাপ এবং ক্ষুদে গল্প রচনা, এই ক্ষেত্রেও সংলাপ অথবা ক্ষুদে গল্প থাকবে, একটার উত্তর দিতে হবে। প্রবন্ধ আর রচনার ক্ষেত্রে বলা হয়েছে বিষয়গুলো যেগুলো দেওয়া হয়েছে, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে একটা থাকবে, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে থাকবে, জাতীয় চেতনা সম্পর্কে, শিল্প অর্থনীতি সম্পর্কে, সাম্প্রতিক বিষয়। অর্থাৎ এই 5টা বিষয় থেকে 5টা রচনা দেওয়া হবে, যে কোনো একটির উত্তর করতে হবে। তাহলে এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। যেমন নৈতিকতা, মূল্যবোধ, এখান থেকে তোমরা জানো শিষ্টাচার বা এই জাতীয় অধ্যাবসায়, এই ধরনের যেগুলো রচনা, তার ভিতর থেকে একটা থাকবে। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে যেগুলো হয়ে থাকে, দৈনন্দিন জীবনে বিজ্ঞান,
আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষিকাজে বিজ্ঞান, বিজ্ঞান ও কম্পিউটার ইত্যাদি, এগুলোর মধ্য থেকে একটা জাতীয় চেতনা, আমাদের জাতীয় চেতনা যেগুলো আছে, 52 ভাষা আন্দোলন আছে, বিজয় দিবস আছে, এ সমস্ত বিষয়গুলো আমাদের এই জাতীয় চেতনার অন্তর্ভুক্ত। শিল্প, অর্থনীতি, এগুলো আমাদের বর্তমানে যে বিষয়গুলো অর্থনৈতিকভাবে আমাদের সমৃদ্ধ করছে সেই সমস্ত বিষয়গুলো আলোচনা হবে। সাম্প্রতিক বিষয় সেটা দেশীয় এবং আন্তর্জাতিক সেগুলো সম্পর্কেও প্রশ্ন হতে পারে। তো যাই হোক, তোমাদের সিলেবাসটা হচ্ছে এইরকমই মোটামুটি। আমরা যেটা দেখলাম তাতে 30 নম্বরের প্রশ্ন হবে ব্যাকরণ থেকে, আর এখান থেকে প্রশ্ন হবে 6টার মধ্যে 5টা প্রশ্নের মান হচ্ছে 10 আর প্রবন্ধের মান হচ্ছে 20, মোট হচ্ছে 70 নম্বর। তো আমরা অধ্বনির উচ্চারণটা নিয়ে একটু আলোচনা করি। আমি কমেন্টগুলো দেখছি, তোমরা কমেন্ট যদি থাকে তোমাদের জানার বা ইচ্ছা যে এই বিষয়টা কেমন হবে বা কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টে প্রশ্নগুলো করতে পারবা। যাই হোক, আমি অধ্বনির উচ্চারণ নিয়ে আলোচনা করি। সংক্ষেপে আমি আলোচনা করে যাব। এই ক্লাসটা যেহেতু নির্দেশনামূলক ক্লাস, সেহেতু আমি সংক্ষেপে বলি যে অধ্বনি দুভাবে উচ্চারিত হতে পারে। একটা বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ অধ্বনির, অর্থাৎ অ উচ্চারিত হবে অ এর মতো, আরেকটা সংবৃত বা ও এর মতো, অর্থাৎ অ আর অ উচ্চারিত হবে না, অ এর উচ্চারণটা হয়ে যাবে ও এর মতো। তো এই ক্ষেত্রে আমরা এই দুইটা উচ্চারণ নিয়ে আলোচনা করি। স্বাভাবিক উচ্চারণগুলো কোনগুলো? স্বাভাবিক উচ্চারণ হচ্ছে যে অ কোনো বিকৃত হবে না, অথবা ও এর মতো হয়ে যাবে না, অ এর মতোই উচ্চারিত হবে, তখন সেটাকে বলা হবে স্বাভাবিক বা আমরা বিবৃত, অর্থাৎ এটা যেমন আছে ঠিক তেমনভাবে কি হবে, এটা উচ্চারিত হবে। তো এই ক্ষেত্রে প্রথম নিয়মটা হচ্ছে শব্দের দ্বিতীয় স্বর অ আ ভিন্ন। শব্দের দ্বিতীয় স্বর অ আ কিংবা ও হলে অ এর স্বাভাবিক উচ্চারণ হয়। শব্দের দ্বিতীয় স্বর বলতে কি কোনটাকে বোঝানো হচ্ছে? অর্থাৎ প্রথমে স্বরধ্বনি থাকছে, তারপরে আরেকটা স্বরধ্বনি। আমরা জানি যে প্রত্যেকটা বর্ণের সাথেই কি থাকে, স্বরধ্বনি যুক্ত থাকে। তো সেই স্বরধ্বনির কথা বলা হচ্ছে। প্রথমে যেমন আমরা এখানে কলম একটা শব্দ দেখছি উদাহরণে, কলমের কয়ে একটা স্বরধ্বনি আছে, লয়ে একটা স্বরধ্বনি আছে, ময়ে একটা স্বরধ্বনি আছে, তিনটাতেই আছে কি অস্বরধ্বনি আছে। তো বলা হচ্ছে কি যে দ্বিতীয় স্বর অ আ কিংবা ও হলে অ এর উচ্চারণ স্বাভাবিক হয়। যেমন এখানে আমরা দেখছি অন্ন, এখানে নয়নে যুক্ত আছে কিন্তু সেই যুক্তের সাথে অস্বরধ্বনি যুক্ত আছে, তাই সেখানে প্রথমের যে অটা আছে সেই অটা কি হয়েছে, স্বাভাবিক উচ্চারিত হয়েছে। কলমের ক্ষেত্রেও তাই, অমলের ক্ষেত্রেও তাই, যেহেতু পরের স্বরধ্বনিটা বা দ্বিতীয় স্বরধ্বনিটা হচ্ছে কি অ, তাই প্রথমের অটা অবিকৃত থাকছে। এরপরে স বা সম উপসর্গযুক্ত অ ধ্বনি স্বাভাবিক উচ্চারণ হয়। স অথবা সম উপসর্গযুক্ত, যেমন জীব একটা শব্দ, এর সাথে উপসর্গযুক্ত হয়েছে কি স। সংবাদ একটা শব্দ, তার সাথে বাদ শব্দের সাথে সম উপসর্গযুক্ত হয়েছে, দিয়ে সংবাদ হয়েছে। তাহলে এখানে আমরা সজীবের স এর সাথে অস্বরধ্বনি আছে আর সংবাদের স এর সাথে অস্বরধ্বনি আছে। যেহেতু স এবং সম উপসর্গ যুক্ত হয়েছে বিধায় এখানে অ এর উচ্চারণটা অবিকৃত আছে। না অর্থে অ বা ওয়াং থাকলে অ ধ্বনির স্বাভাবিক বা বিবৃত উচ্চারণ হয়। অ যদি অ কি হয়, না অর্থে ব্যবহৃত হয়, যেমন না অর্থে অ বা ওয়াং থাকলে অ ধ্বনির স্বাভাবিক বা বিবৃত উচ্চারণ হয়। যেমন অমৃত, অনিয়ম, অনাগত, এগুলো প্রত্যেকটা দ্বারাই কি বোঝানো হচ্ছে, না বোধক অর্থ প্রকাশ পাচ্ছে। যেহেতু এগুলো দ্বারা না বোধক অর্থ প্রকাশ পাচ্ছে, তাই এখানে অ এর উচ্চারণটা স্বাভাবিক আছে। এরপরে অ এর নিজস্ব উচ্চারণ স্বাভাবিক বা বিবৃত হয়। নিজস্ব বলতে যে অ ধ্বনিটা নিজের উচ্চারণটা যখন সে নিজে থাকে অথবা নিজের অবস্থান বা বৈশিষ্ট্যকে সে ধরে রাখে, তখন তার স্বাভাবিক উচ্চারণ হয়। যেমন দল, জল, বল। এরপরে আমরা যদি দেখব একাক্ষর শব্দের অ এর উচ্চারণ স্বাভাবিক বা বিবৃত হয়। একাক্ষর বলা হয় কাকে? আমরা জানি সিলেবলের ক্ষেত্রে যে যখন একটা শব্দ একবারে উচ্চারিত হবে তখনই সেটাকে বলা হবে এক অক্ষর। সিলেবলের বাংলা হচ্ছে অক্ষর। তাহলে একটা শব্দ যদি একবারেই উচ্চারিত হয় তাহলে সেটাকে বলা হবে একাক্ষর শব্দ।
আর একাক্ষর শব্দ যদি একবারে উচ্চারিত হয় তাহলে সেখানে অ ধ্বনিটা সবসময় কী হবে, স্বাভাবিকভাবে উচ্চারিত হবে, সেটা সংবৃত বা এটা বিকৃত হবে না, ও এর মতো হবে না। এরপরে আমরা দেখব অধ্বনির সংবৃত উচ্চারণ। অধ্বনির সংবৃত মানে অটা কি হয়ে যাবে, ও এর মতো হয়ে যাবে। শব্দের প্রথমে অ এর পর যদি রফালা থাকে, শব্দের প্রথমে অ যুক্ত রফালা থাকলে সেক্ষেত্রে আদ্য অ এর উচ্চারণ ওকার হয়। প্রথমেই বলা হচ্ছে কি যে যদি শব্দের প্রথমে অটা থাকে, কার সাথে থাকে, রফালার সাথে থাকে। যেমন প্রকাশের প যোগ রফালা যোগ অ সমান হচ্ছে কি প্র। তো বলা হচ্ছে যে অটা যদি রফালার সাথে যুক্ত থাকে তাহলে সে অ এর উচ্চারণ হয়ে যাবে কি, ওকার হয়ে যাবে। আমরা এখানে দেখি উচ্চারণ করছি প্রকাশ, কিন্তু এখানে অটা কিন্তু আর অ থাকছে না, অটা হয়ে যাচ্ছে কি ও এর মতো হয়ে যাচ্ছে। তো আমি যদি এটা একটু লিখি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমি লিখছি, লেখাটা এই জায়গায় একটু খেয়াল করো, লেখা হচ্ছে প্রকাশ, কিন্তু আসলে উচ্চারণ হচ্ছে কি প্রকাশ। তাহলে এখানে অটা কিন্তু আমরা জানি প যোগ র যোগ অ, অর্থাৎ এখানে এই তিনটা বর্ণ যুক্ত আছে প এর সাথে। তাহলে এই তিনটা বর্ণ আছে যে এখানে র এর সাথে অধ্বনি যুক্ত আছে, অর্থাৎ রফালা, এখানে যে রফালা আছে রফালার সাথে অধ্বনি আছে বলে অধ্বনিটার উচ্চারণ আর শুধু অ থাকছে না, অধ্বনির উচ্চারণটা হয়ে যাচ্ছে কার মতো, ও এর মতো হয়ে যাচ্ছে। আবার যদি আর একটা শব্দ আমরা দেখি সেটা হচ্ছে কি, যেমন আর একটা শব্দ হচ্ছে কি গ্রহ। তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি, গয়ের সাথে আছে কি র ফালা আছে, র ফলা আছে, আর এর সাথে যুক্ত আছে অ। যেহেতু র ফালা যুক্ত আছে, এই র ফালার সাথে অ আছে, তাই অ এর উচ্চারণটা কি হয়ে যাচ্ছে, ও এর মতো হয়ে যাচ্ছে। ও এর মতো হয়ে সেই উচ্চারণটা দাঁড়াচ্ছে কি গয়ে এইরকম হয়ে যাচ্ছে, গ্রহ উচ্চারণ করছি। আমরা লিখছি গ্রহ কিন্তু উচ্চারণ করছি কি গ্রহ। তাহলে আমরা দুইটা নিয়ম পাচ্ছি, সেই দুইটা নিয়ম হচ্ছে কি কি, প্রথম নিয়মটা পেলাম আমরা যে প্রথম নিয়মের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, দ্বিতীয় নিয়মের ক্ষেত্রে আবার দেখছি যে না, প্রথমে তো আমরা নিয়ম যেগুলো পড়েছি সেগুলো হচ্ছে অধ্বনির স্বাভাবিক উচ্চারণ, আর আমরা এখন পড়ছি অধ্বনির সংবৃত বা অ কখন ও হয়ে যাবে বা ও এর মতো উচ্চারণ হবে সেটা। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু 1 নম্বর নিয়মটা দেখলাম। আমরা এবার দেখব 2 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়মে কি বলা হচ্ছে, শব্দের আদ্য অ এর পরে যদি কি থাকে, জ ফলা যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে, তাহলে আমরা প্রথমে পেলাম র ফলা, দ্বিতীয় নাম্বার পেলাম কি জ ফলা, সেক্ষেত্রে অ এর উচ্চারণ কি হবে, ও এর মতো হয়ে যাবে। যেমন একটা দেখো, অদ্য শব্দটা হচ্ছে কি অদ্য। অদ্য শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো, অ যোগ দ যোগ কি আছে, জ ফলা আছে, জ ফলা আমরা দেখছি জ ফলা আছে এবং জ ফলার সাথে কি আছে, অযুক্ত আছে। তাহলে নিয়মটা হচ্ছে কি যে যদি জ ফলার সাথে অযুক্ত থাকে তাহলে এই অটা উচ্চারণ হবে কি আর মতো, ও এর মতো। আমরা কি করছি, লিখছি অদ্য কিন্তু উচ্চারণ করছি কি অদ্য, অর্থাৎ অ এর উচ্চারণটাকে আমরা কি করে দিচ্ছি, ওকার করে দিচ্ছি। তাহলে অ সমান আমরা এইটা কিন্তু আর থাকছে না, আর দেখা যাচ্ছে যে এটা তোমার স্বাভাবিক অ থাকছে না, ওটার উচ্চারণ হয়ে যাচ্ছে কার মতো, ও এর উচ্চারণ হয়ে যাচ্ছে ও এর মতো। তো ঠিক আছে, আমরা দ্বিতীয় নাম্বার নিয়ম পেলাম। তাহলে প্রথমটা পেলাম র ফলা আর দ্বিতীয়টা পেলাম কি জ ফলা। তাহলে জ ফলার সাথে যদি ওয়া যুক্ত থাকে তাহলে সেটা হয়ে যাবে অ এর উচ্চারণ ও এর মতো হয়ে যাবে। যদি অ যদি জ ফলার সাথে যুক্ত থাকে সেক্ষেত্রে অ এর উচ্চারণ ও এর মতো হয়ে যাবে। শব্দের আদ্য অ এর পরে ক্ষীয় থাকলে সে অ এর উচ্চারণ সাধারণত ও এর মতো হয়। ক্ষীয় যেমন এখানে আমরা দেখি, আমি দুইটা তোমাদের উদাহরণ দিয়ে বুঝাইছি সেহেতু দুইটা বোঝানোর পরে এখানেও বুঝতে পারবা, অক্ষ, এখানে
ক্ষীয়টা, অক্ষের ক্ষীয়টা ক যোগ মূর্ধন্য স আছে, তো এখানে এর সাথে অস্বরধ্বনি যুক্ত আছে। এখন এটা কিভাবে বুঝবা যে এ স্বরধ্বনি যুক্ত আছে? যেমন দেখো, আমরা ক্ষীয় শব্দটা পাচ্ছি, এখানে ক্ষীয় শব্দটা আমরা যদি বিশ্লেষণ করি, দেখো অক্ষ, এর সাথে কি স্বরধ্বনি যুক্ত আছে কিভাবে বুঝবা? যদি আমরা একে বলি অক্ষী, তাহলে কিন্তু আমরা জানবো যে এর সাথে ই স্বরধ্বনি আছে। যদি আমরা বলি যে রক্ষা, তাহলে ধরবো ক্ষীয়র সাথে আ স্বরধ্বনি আছে। যদি বলি আমরা যে ক্ষুধা, তাহলে আমরা জানবো যে এর সাথে উ স্বরধ্বনি আছে। অর্থাৎ অস্বরধ্বনি ছাড়া যদি অন্য কোনো স্বরধ্বনি কোনো বর্ণের সাথে যুক্ত থাকে, তাহলে সেটা কি থাকবে? একদম সংযুক্তভাবে সেটা দেখা যাবে, সশরীরে উপস্থিত থাকবে সেটা। কিন্তু যদি অস্বরধ্বনি থাকে তাহলে কিন্তু সেটা দেখা যাবে না। অক্ষতে দেখা যাচ্ছে না, কিন্তু অক্ষিতে দেখা যাচ্ছে, রক্ষাতে দেখা যাচ্ছে, ক্ষুধাতে দেখা যাচ্ছে। তো এই সমস্ত ক্ষেত্র থেকে যেটা প্রমাণ হচ্ছে যে অস্বরধ্বনি যদি কোনোটা দেখা না যায়, তাহলে আমরা ধরে নিব যে এখানে অস্বরধ্বনি আছে। তাহলে আমরা পাচ্ছি কি? অক্ষ। অক্ষ শব্দটাই আমরা দেখছি যে ক্ষীয়র সাথে কি আছে? অস্বরধ্বনি আছে। এই কারণে অক্ষ শব্দটা আর অক্ষ হচ্ছে না, উচ্চারণ হচ্ছে অক্ষ, দক্ষ, রক্ষা। এখানে রয়ের সাথে যে ইয়েটা আছে, ওয়াটা আছে, তাহলে অক্ষ, দক্ষ, এখানে আমরা দক্ষ বলছি, দক্ষ কিন্তু বলছি না। আমরা রক্ষা বলছি, রক্ষা বলছি না। আমরা পক্ষ, উচ্চারণটা কিন্তু পক্ষ নয়, উচ্চারণ হচ্ছে কি? পক্ষ। কেন? যে আদ্য অয়ের পরে ক্ষীয় আছে। তাহলে আমরা তিনটা নিয়ম পেলাম। এরপরে পাচ্ছি কি? একাক্ষর শব্দের শেষে দন্তনা বা মূর্ধন্য থাকলে অয়ের উচ্চারণ ও এর মতো হয়। একাক্ষর শব্দে, অর্থাৎ একটা শব্দ যদি একবারে উচ্চারণ হয় এবং আদ্য অয়ের পরে যদি মূর্ধন্য বা দন্তনা থাকে, তাহলে অটা কি হয়ে যাবে? ও এর মতো হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আছে কি? বন, বন আছে, কিন্তু আমরা বন উচ্চারণ করি না, আমরা উচ্চারণ করি কি? বন। আমরা মন উচ্চারণ করি না, আমরা উচ্চারণ করি কি? মন। তাহলে খুব স্বাভাবিক, একাক্ষর শব্দের যদি শেষে যদি দন্তনা বা মূর্ধন্য থাকে, তাহলে যে আদ্য অ থাকবে সেই অয়ের উচ্চারণটা হয়ে যাবে ও এর মতো। এরপরে বাংলা তদ্ভব শব্দে অন্ত অকার প্রায়শ কি হয়? ওকার হয়ে যায় তদ্ভব শব্দে। অর্থাৎ তৎসম থেকে যে শব্দগুলো বাংলা ভাষায় এসেছে সেই সমস্ত শব্দগুলোর কথা বলা হচ্ছে, যে অন্ত অটা প্রায়শ কি হয়ে যায়? ওকারের মতো হয়ে যায়। যেমন ভাল, ভয়াকার ল, কিন্তু আমরা উচ্চারণ করছি ভালো, অর্থাৎ শেষে যে অধ্বনিটা আছে সেটা ওকার হয়ে যাচ্ছে। কত তো তাই, কোনো তো তাই, এই যে এই শব্দগুলো, এই শব্দগুলোর সবগুলোর শেষে অস্বরধ্বনি যুক্ত আছে, কিন্তু এই অস্বরধ্বনি যুক্ত থাকলেও এই শব্দগুলো কি হচ্ছে? অ উচ্চারিত না হয়ে ওকারের মতো হয়ে যাচ্ছে। এরপরে এ ধ্বনির উচ্চারণ। তাহলে আমরা অধ্বনির দুই ধরনের উচ্চারণ আমরা পড়লাম। একটা হচ্ছে কি কি আমরা পড়লাম সেগুলো যদি আমরা একটু দেখে নিই, আবার খেয়াল করি, তাহলে খেয়াল করলে আমরা দেখতে পাবো যে স্বাভাবিক উচ্চারণের নিয়ম হচ্ছে 5টা। সেই 5টা নিয়ম হচ্ছে যে দ্বিতীয় স্বর অ কিংবা আ হলে, আদ্য অ স্বাভাবিকভাবে উচ্চারিত হলে, তারপরে স বা সম উপসর্গের পরে উপযুক্ত আদি অস্বাভাবিক উচ্চারিত হয়। এরপরে না বোধক অর্থে অ অথবা অন থাকলে অধ্বনি স্বাভাবিক উচ্চারিত হয়। তারপরে অর নিজস্ব উচ্চারণ স্বাভাবিক হয়। একাক্ষর শব্দ অয়ের উচ্চারণ স্বাভাবিক বা বিব্রত হয়। আমরা দেখলাম যে একাক্ষর শব্দের শেষটা যদি আবার দন্তনা বা মূর্ধন্য হয়, তাহলে অ আর স্বাভাবিক হবে না, তখন সে কিন্তু ও এর মতো হয়ে যাবে। আমরা দেখলাম যে অধ্বনির কখন ও উচ্চারিত হয়। আমরা দেখেছি যে আদ্য অয়ের পরে যদি রফালা থাকে, তাহলে সেখানে সেটা শব্দের প্রথমে যদি অ যুক্ত রফালার সাথে থাকে, তাহলে সে অ হয়ে যাবে ও এর মতো। তারপরে আদ্য অয়ের পরে যদি জফালা থাকে, তাহলে সেটা হয়ে সেই অ হয়ে যাবে ও এর মতো। শব্দের আদ্য অয়ের পরে ক্ষীয় থাকলে সেই অ হয়ে যাবে ও এর মতো। তারপরে একাক্ষর শব্দের শেষে যদি মূর্ধন্য বা দন্তনা থাকে, তাহলে সেই অ ও এর মতো হয়ে যাবে। আর বাংলা তদ্ভব শব্দের অন্ত অ সচরাচর
বা সাধারণত প্রায়শ কি হয়, এটা ওকার উচ্চারিত হয়। তো আমরা এবার এ ধ্বনি নিয়ে আলোচনা করি। আমি এইটা আলোচনা করে ক্লাসটা শেষ করে দিব। এ ধ্বনির বলা হচ্ছে যে এরও দুইটা রূপ, একটা হচ্ছে অবিকৃত এ উচ্চারিত হবে, আর একটা বিকৃত বা এটা কি হয়ে যাবে, এ ধ্বনি হয়ে যাবে। তা আমরা উচ্চারণগুলো দেখছি যে এ ধ্বনিতে যেমন মে, চে, গে, এই যে ইত্যাদি এই শব্দগুলোতে এ ধ্বনিটা কি আছে, স্বাভাবিক আছে। কিন্তু লিখছি লেংড়া কিন্তু উচ্চারণ করছি ল্যাংড়া, লিখছি খেলা কিন্তু উচ্চারণ করছি খেলা। তো এই সমস্ত জায়গায় কেন হচ্ছে, কেন এইরকমভাবে পরিবর্তন হচ্ছে, সেগুলো নিয়ে আমরা উচ্চারণ বিষয়ে আলোচনা করি। এ ধ্বনির স্বাভাবিক উচ্চারণের নিয়ম, শব্দের প্রথমে একার থাকলে এবং তারপরে যদি শব্দের প্রথমে যদি একার থাকে, তারপরে রস্বই দীর্ঘই রস্য দীর্ঘ এ ইত্যাদি থাকে, তাহলে এ অবিকৃতভাবে উচ্চারিত হয়। শব্দের প্রথমে এ থাকে আর পরের বর্ণে যদি রস্বই দীর্ঘই রস্য দীর্ঘ বা এ থাকে, তাহলে কি হয়ে যাবে, এ ধ্বনিটা স্বাভাবিক উচ্চারিত হবে। যেমন দেখি, দেখো শব্দের প্রথমে এ আছে আর ক্ষয়ের সাথে রস্বই যুক্ত আছে, যেহেতু ক্ষয়ের সাথে রস্বই যুক্ত আছে তাই এটা কি হয়ে গেছে, এটা স্বাভাবিক উচ্চারিত হচ্ছে। এরপরে একাক্ষর সর্বনাম পদের, একাক্ষর সর্বনাম পদটাকেও নির্দিষ্ট করে দিচ্ছে। সর্বনাম পদের এ সাধারণত কি হয়, স্বাভাবিকভাবে উচ্চারিত হয়। যেমন কে, সে, এ, যে ইত্যাদি, এই যে সর্বনামগুলো, এগুলো যদি একাক্ষর হয় তাহলে কি হবে, সেগুলোর এ স্বাভাবিকভাবে উচ্চারিত হবে। আমরা দেখি 3 নাম্বার, শব্দের শেষে এ ধ্বনির উচ্চারণ স্বাভাবিক হয়। যদি শেষে এ ধ্বনি থাকে তাহলে তার উচ্চারণটা কি হয়, স্বাভাবিক হয়। যেমন মাঠ, পথে, ঘাটে, মাঠে, গুণে ইত্যাদি এই সমস্ত শব্দগুলোর কি শেষে আছে একার, বিধায় এটার স্বাভাবিক উচ্চারণ হচ্ছে। একাক্ষর সর্বনাম পদের এ ধ্বনির উচ্চারণ স্বাভাবিক হয়। আমরা এটা আগেও দেখেছি, আবার ওই একই উচ্চারণটা চলে আসছে, এটা ভুলক্রমে চলে আসছে। তারপরে এ ধ্বনির পরে হ কিংবা আকারবিহীন যুক্ত ধ্বনি থাকলে এ অবিকৃতভাবে উচ্চারিত হয়। এ ধ্বনির পরে হ কিংবা আকারবিহীন যুক্ত ধ্বনি থাকে তাহলে হয়। যেমন যুক্ত ধ্বনি কোনটা, যেখানে দুইটা ধ্বনি যুক্ত থাকে, বিশেষত ব্যঞ্জন ধ্বনি, তখন সেটাকে বলা হবে যুক্ত ধ্বনি। তো বলছে যে যদি এ ধ্বনির পরে কি থাকে, হ থাকে, অথবা শেষে হচ্ছে আকারবিহীন যুক্ত ধ্বনি, অর্থাৎ তার সাথে কোনো আকার যুক্ত নেই, তাহলে সেই এটার অবিকৃত উচ্চারণ হবে। যেমন দেহ, মেহ, কেষ্ট ইত্যাদি। এরপরে আমরা পাচ্ছি এ ধ্বনির বিকৃত বা এ উচ্চারণ, এর 5টা নিয়ম, কখন এ উচ্চারিত হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি যে শব্দের আদ্য একারের পরে যদি অনস্বর বা উঁ কিংবা উঁ গ থাকে, তাহলে এ বিবৃত বা একারে রূপান্তরিত হয়। কি থাকছে খেয়াল করো, আদ্য একারের পরে যদি অনস্বর উঁ অথবা উঁ গ থাকে, তাহলে এ কি হয়ে যাবে, একারে রূপান্তরিত হয়। যেমন আমরা লিখছি ব্যাং কিন্তু উচ্চারণ করছি কি, ব্যাং। লিখছি টেংরা কিন্তু উচ্চারণ করছি ট্যাংরা। আবার লিখছি কি লেংড়া কিন্তু উচ্চারণ করছি ল্যাংড়া। তাহলে একারের পরে আমরা দেখলাম যে যদি অনস্বর থাকে, উঁ থাকে অথবা উঁ গ এগুলো থাকে, তাহলে কি হয়ে যাবে, এগুলো সবই এগুলো এসব ক্ষেত্রে বিকৃত হয়ে যাবে। এরপরে বলা হচ্ছে 2 অক্ষর বিশিষ্ট সর্বনাম বা অব্যয় এ ধ্বনির উচ্চারণ বিবৃত হয়। 2 অক্ষর বিশিষ্ট সর্বনাম বা অব্যয় পদে এ ধ্বনি কি হয়, বিকৃত হয়ে যায় বা এ ধ্বনির উচ্চারণ হয়। যেমন এতো কিন্তু উচ্চারণ হচ্ছে কি এত, এখন উচ্চারণ হয় এখন, কেন উচ্চারণ হয় কেন। তাহলে 2 অক্ষর বিশিষ্ট যদি সর্বনাম হয় তো, এত কিন্তু একটা অক্ষর নাই, তো 2টা অক্ষর, এখন 2টা অক্ষর, কেন 2টা অক্ষর। তো 2 অক্ষর বিশিষ্ট সর্বনাম অথবা অব্যয় পদে যদি এ ধ্বনি, মানে অব্যয় পদে এ ধ্বনির উচ্চারণটা কি হয়ে যায়, বাঁকা হয়ে যায়, হয়ে যায়। যেমন উদাহরণগুলো দেওয়া আছে এখানে। এরপরে একারযুক্ত একাক্ষর ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুক্ত হলে একারের উচ্চারণ হয়ে যায়। যেমন খেদা, খেদ যোগ আ,
মানে একারযুক্ত একাক্ষর অর্থাৎ মনোসিলেবল যেটাকে বলা হচ্ছে, এর সাথে ধাতুর সাথে যদি আ প্রত্যয় যুক্ত হয় তাহলে একারের উচ্চারণ হয়ে যায়। তো যেমন খেদা কিন্তু আমরা উচ্চারণ করি খেদা, বেচা কিন্তু বলি বেচা, বেচা, ঠেলা বলি ঠেলা, ফেলা বলি ফেলা। অর্থাৎ এখানে এর উচ্চারণটা বিকৃত হয়ে যাচ্ছে। এরপরে খাঁটি বাংলা শব্দে এ ধ্বনি সবসময় কি হয়, উচ্চারিত হয়। যেমন আমরা খেমটা কিন্তু আসলে উচ্চারণ করি লিখি খেমটা কিন্তু উচ্চারণ করি খ্যামটা, লিখি তেলাপোকা কিন্তু বলি তেলাপোকা। তারপরে দেওরকে আমরা বলি দেওর। অর্থাৎ এগুলো যেগুলো খাঁটি শব্দ সেখানে এ সর্বদাই কি হয়, বিবৃত হয়ে যায়, নাকি এ ধ্বনি সবসময় বিবৃত বা এটা কি হয়ে যায়, বাঁকা উচ্চারিত হয়, এ ধ্বনি উচ্চারিত হয়। সাধারণত শব্দে আদ্য এ কারের পরে অ এবং আ থাকলে এ ধ্বনি রূপে উচ্চারিত হয়। বলছে আদ্য এ কারের পরে অ এবং আ থাকলে এ ধ্বনি রূপে উচ্চারিত হয়। যেমন এখন, দেখো এর পরে খ এর সাথে কি আছে, আছে অধ্বনি। কেমনেও কয়ে একার আছে, ময়ে আছে অধ্বনি। তো এইরকম কথাটা বলা হচ্ছে যে আদ্য একারের পরে যদি অ কিংবা আ থাকে তাহলে এটার উচ্চারণ হয়ে যাবে কি, হয়ে যাবে। তো আমরা সেখানে উচ্চারণগুলো দেখলাম যে এখন হয়ে যাচ্ছে এখন, কেমন হয়ে যাচ্ছে কেমন, একা হয়ে যাচ্ছে একা, যেন হয়ে যাচ্ছে যেন, তারপরে তেরো হয়ে যাচ্ছে তেরো, ভেড়া হয়ে যাচ্ছে ভেড়া। এগুলো কিন্তু আমরা দেখছি। এরপরে বাংলা উচ্চারণটা আমরা অধ্বনি এবং এ ধ্বনির দেখলাম। এবার বাংলা বানানের নিয়ম নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করি। আমি দেখি তোমাদের কারো কোনো কমেন্টস আছে কি না, আমি দেখছি না। নিশ্চয় তোমরা ক্লাসগুলো ফলো করছো বা দেখছো। এই দেখার মাধ্যমেই কিন্তু পরীক্ষার বিষয়ে তোমরা ধারণা পাবা। তো বাংলা বানানের নিয়মের ক্ষেত্রে আমরা খুব সাধারণভাবেই জানি যে বাংলা বানানের নিয়ম কিন্তু অনেকভাবেই আমরা বর্ণনা করতে পারি। যে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম লেখো, অথবা বাংলা একাডেমি প্রণীত তৎসম শব্দের বানানের 5টি নিয়ম লেখো, অথবা বাংলা একাডেমি প্রণীত অতৎসম শব্দের 5টি বানানের নিয়ম লেখো। তো যে কোনোভাবেই এটা হতে পারে। তো বাংলা বানানের নিয়ম যেহেতু কথাটা আছে, সেহেতু আমরা তৎসম এবং অতৎসম এই দুইটা নিয়ম যদি পড়ে রাখি তাহলে এই দুইটা থেকেই তোমরা দেখা যাচ্ছে বাংলা বানানের 5টি নিয়ম লিখে নিতে পারবা। তো তৎসম শব্দের বানানের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে যথাযথ অপরিবর্তিত থাকবে। কেন থাকবে? এসব শব্দের বানান ও ব্যাকরণগত প্রকরণ কি আছে, নির্দিষ্ট আছে। প্রকরণ ও পদ্ধতি কি আছে, নির্দিষ্ট আছে। তাই তৎসম শব্দের বানানের কোনো পরিবর্তন হবে না, যেমন আছে তেমন থেকে যাবে। যে সমস্ত তৎসম শব্দের তৎসম শব্দের যেসব শব্দের বানানে রস্বই দীর্ঘই বা রস্বই দীর্ঘ উভয়ই শুদ্ধ, সেসব শব্দের বানানে কেবলমাত্র রস্বই এবং রস্বই ব্যবহৃত বা তাদের কার চিহ্ন ব্যবহৃত হবে, অর্থাৎ দীর্ঘ ই এবং দীর্ঘ উ ব্যবহৃত হবে না। যেমন কিংবদন্তি, ধমনী, ধূলি, পঞ্জি, পদবী, ভঙ্গি, মঞ্জরি, সরণি, এই সমস্ত বানানে কোনো জায়গাতেই দীর্ঘই ব্যবহৃত হবে না, শুধুমাত্র রস্বই ব্যবহৃত হবে। রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। এটা হচ্ছে কি তৎসম শব্দের বানান করছি আমরা। যেমন অর্জন, কর্ম, গর্জন, কার্তিক, সূর্য, এই সমস্ত বানানগুলো আগে কি করা হতো, অর্জন বানানে বর্গীয় জয় জয়ে যুক্ত করা হতো, কর্মতে ময়ে ময়ে যুক্ত করা হতো, গর্জনে তাই, কার্তিকে তয়ে তয়ে যুক্ত করা হতো, সূর্যতে একটা জ ফলা দেওয়া হতো। তো রেফের পরে এই ব্যঞ্জন বর্ণের দ্বিতীয়গুলো সবই প্রত্যাহার করা হয়েছে, অর্থাৎ ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ পরে থাকলে পূর্বপদের অন্ত স্থিত, অর্থাৎ যদি সন্ধি করা হয় তাহলে দুইটা পদ থাকে, একটা পূর্বের পদ আর একটা হচ্ছে পরের পদ। তো পরের পদের প্রথমে, অর্থাৎ দুই পদের মধ্যে প্রথম পদের শেষে যদি মো থাকে আর পরের পদের প্রথমে যদি ক, খ, গ, ঘ যে কোনো একটা থাকে, তাহলে মো স্থানে কি করা যাবে, অনস্বর লেখা যাবে। যেমন অহংকার, অহম যোগ কার। আমি একটা উদাহরণ জাস্ট ছোট্ট করে এখানে দেখাই, তাহলে বুঝতে পারবা। যে বলা হচ্ছে এইভাবে যে প্রথম পদ এখানে বলা হচ্ছে মো আর এখানে ক, খ, গ, ঘ,
এই 4টা বর্ণের মধ্যে যে কোনো একটা থাকে। তাহলে দেখো অহোম, এখানে আমরা কিসে পেলাম? প্রথম পদে পেলাম মো, অহোম যোগ কার, আর পরপদে পেলাম কি? ওই ক। তাহলে এখানে বলছে যদি এরকম পাওয়া যায় তাহলে এই মো স্থানে কি করা যাবে? অনুস্বর লেখা যাবে, দিয়ে অহং কার হয়ে যাচ্ছে। এখানে এই বিষয়টা বলা হয়েছে। তারপরে আছে আরও উদাহরণ দেওয়া আছে, যেমন ভয়ঙ্কর, ভয়ম যোগ কর, সঙ্গীত, সমযোগ গীত, এরকম উদাহরণ আরও দেওয়া আছে। শব্দের শেষে বিসর্গ থাকবে না। আমরা প্রায় আগে দেখতাম যে যে শব্দগুলো কার্যত, প্রথমত, ক্রমশ, প্রধানত, ফলত, মূলত, দৃশ্যত, এই যে এই শব্দগুলোর শেষে বিসর্গ থাকতো। কেন থাকতো? যে এটাকে ও উচ্চারণ করার জন্য। তো এখন দেখা যাচ্ছে যে সেগুলোর আর প্রয়োজন নেই, অর্থাৎ এই শেষের বিসর্গ আর ব্যবহার করার প্রয়োজন নেই, ব্যবহার করতে হবে না। তাহলে আমরা এখানে যেগুলো দেখলাম তৎসম শব্দের বানানের ক্ষেত্রে, সেখানে 5টা নিয়মের মধ্যে দেখলাম 1 নম্বর নিয়ম হচ্ছে তৎসম শব্দের বানান যথাযথ অপরিবর্তিত থাকবে, কারণ এসব শব্দের বানান ও ব্যাকরণগত প্রকরণ নির্দিষ্ট আছে। 2 নম্বর, যেসব তৎসম শব্দে রস্বই দীর্ঘই বা রস্বই দীর্ঘ উভয়ই শুদ্ধ, সেসব শব্দে কেবলমাত্র রস্বই এবং রস্বই ব্যবহৃত হবে। 3 নম্বর, রেফের পরে ব্যঞ্জনবর্ণের দ্বিতীয় হবে না। 4 নম্বর, সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত মো স্থানে অনুস্বর লেখা যাবে। আর 5 নম্বর হচ্ছে শব্দ শেষের বিসর্গ থাকবে না। আমরা অতৎসম অর্থাৎ তদ্ভব দেশি, বিদেশি বা মিশ্র শব্দ যেগুলো আছে, অর্থাৎ তৎসম ছাড়া বাকি যে শব্দগুলো তাদের সবার নিয়মই হচ্ছে একই রকম। 1 নম্বর বলা হচ্ছে রস্বই দীর্ঘ, রস্বই দীর্ঘ। সকল অতৎসম অর্থাৎ তদ্ভব দেশি, বিদেশি, মিশ্র শব্দে কেবলমাত্র রস্বই দীর্ঘই ব্যবহৃত হবে, সেখানে রস্ব দীর্ঘ ই এবং দীর্ঘও ব্যবহৃত হবে না। যেমন গাড়ি, বাড়ি, ভারী, শাড়ি, তরকারি, দাবি, হাতি, বেশি, আমরা এসব বানানগুলো কিন্তু আগে গাড়ি বানান, বাড়ি বানান, বেশি বানান, হাতি বানান, দাবি, তরকারি, শাড়ি সব দীর্ঘই দিয়ে লেখা দেখেছি। কিন্তু এই শব্দগুলো যেহেতু তদ্ভব শব্দ বা অতৎসম শব্দ, তৎসম নয় আর অতৎসম শব্দ, বিধায় এখানে আর দীর্ঘইকার ব্যবহৃত হবে না। এরপরে স্ত্রীবাচক, দেখো এখানে অনেকগুলো দেখা যাচ্ছে, স্ত্রীবাচক যত শব্দ হবে সমস্ত শব্দে রস্বই হবে। এরপরে ভাষা ও জাতিবাচক যত শব্দ আছে সমস্তগুলোতেই হবে ভাষা এবং জাতি, প্রত্যেকটার ক্ষেত্রেই রস্বই হবে, দীর্ঘই হওয়ার কোনো সুযোগ নাই। এরপরে আলি প্রত্যয়যুক্ত শব্দে সবসময় কি হবে? রস্বই হবে। যেমন মিতালি, রূপালী, খেয়ালি, বর্ণালী, সোনালী, আমরা এইসব নিয়ে অনেক আলোচনা করেছি এর আগে, যে যেমন সোনালী ব্যাংকে কেন দীর্ঘইকার আছে, রূপালী ব্যাংকে কেন আছে। আসলে যখন প্রতিষ্ঠান হয়ে যাবে তখন সেই বানানটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠান যেভাবে ব্যবহার করবে সেটা সেইভাবেই ব্যবহার করতে হবে। এটা নিয়ে বিস্তারিত আলোচনা এর আগের ক্লাসে আমি করেছি। এরপরে হচ্ছে সর্বনাম পদরূপে এবং বিশেষ্য ক্রিয়া বিশেষণ পদরূপে কি শব্দটি দীর্ঘইকার দিয়ে লেখা যাবে। তাহলে দুইটা, যদি কি শব্দটি সর্বনাম বা ক্রিয়া বিশেষণ হিসাবে ব্যবহৃত হয় তাহলে কিটাকে দীর্ঘইকার দিয়ে লিখতে হবে। কি করছো, কি দেখছো, কি পড়ো, এটা কি বই ইত্যাদি। এরপরে অতৎসম শব্দের বানানে মূর্ধন্য ব্যবহৃত হবে না। মূর্ধন্য কেবলমাত্র ব্যবহৃত হবে কোথায়? তৎসম শব্দে। অতৎসম শব্দে যতই নিয়মের মধ্যে পড়ুক কোনো নিয়ম দিয়েই এটা হবে না। এরপরে হচ্ছে ক্ষীয়, এর পরিবর্তে অতৎসম শব্দে খ ব্যবহৃত হবে। যেমন আমরা বলছি ক্ষুধা, আমি ছোট করে এখানে লিখি, ক্ষুধা যখন লিখব তখন কিন্তু আমি লিখব ক্ষীয় দিয়ে। আমি এখানে একটু পাশে লিখি তাহলে তোমরা দেখতে পাবা। ক্ষুধা যখন লিখব তখন লিখব কি দিয়ে? ক্ষীয় দিয়ে। কিন্তু ক্ষুধা থেকে যখন আমি লিখব খিদে, তখন কিন্তু আর ক্ষীয়র প্রয়োজন হবে না, তখন এটা কি হবে? খ হয়ে যাবে। ক্ষয়ের পরিবর্তে অতৎসম শব্দে, ক্ষীয়র পরিবর্তে অতৎসম শব্দে কি ব্যবহৃত হবে? খ ব্যবহৃত হবে। তাহলে আমরা দেখলাম এই বিশেষ নিয়মগুলো আলোচনা করে। এখন আমি সংক্ষেপে তোমাদের সাথে পুরো বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। আমাদের সামনের পরীক্ষা হবে 2টা বিষয় নিয়ে। 1 নম্বর হচ্ছে বাংলা উচ্চারণ, 2 নম্বর হচ্ছে বাংলা বানানের নিয়ম। আমরা এখানে উচ্চারণ থেকে 10টা প্রশ্ন এবং বাংলা বানানের নিয়ম থেকে 10টা প্রশ্ন দিব। উচ্চারণ থেকে প্রশ্ন আমরা যেটা দিব সেটা হচ্ছে যে আমরা হয়তোবা একটা শব্দের কথা লিখে দিব,
যে এই শব্দের সঠিক উচ্চারণ কোনটি। এখানে 3টা বা 4টা অপশান থাকবে, সঠিক অপশানটা তোমাকে নির্বাচন করতে হবে। এই নির্বাচনটা করলেই তোমার প্রশ্নের উত্তর হয়ে যাবে। তো এই ক্ষেত্রে নিয়মের কোনো ক্ষেত্রে কোনোটা যেগুলো আমি আজকে পড়ালাম এগুলোর মধ্যে 2-1টা নিয়ম আমি হয়তোবা ব্যবহার করতে পারি। কোনগুলো ব্যবহার করতে পারি, আমি যদি প্রথমে চলে যাই তাহলে দেখব যে প্রথমে গিয়ে যে তোমার আমি তো এখন বানানে আছি, এ ধ্বনির উচ্চারণ, এরপরে যাবে আমি অধ্বনির উচ্চারণ। তো আমি প্রশ্ন করতে পারি যে এগুলোর মধ্য থেকে কোনো একটা, এটা যে আসবে এমন না, আমি হয়তো বানানের ক্ষেত্রে বা যেমন ক্ষীয়র কথা বললাম যে অতৎসম শব্দে ক্ষীয় উচ্চারণ কি হয়, বা সম স বা সম উপসর্গযুক্ত আদি অধ্বনির উচ্চারণ কেমন হয়, দিব স্বাভাবিক বা হচ্ছে ও এর মতো এরকম। তো যাই হোক, তোমাদের যেই প্রশ্নই থাকবে সেই প্রশ্নেরই অপশান থাকবে, সেই অপশান থেকে সঠিকটা উচ্চারণ করেই তোমাকে কি করতে হবে, উত্তর দিতে হবে, নির্বাচন করেই উত্তর দিতে হবে। তো যাই হোক, আমি 2টা বিষয় নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করলাম। এখন তোমাদের কাজ হচ্ছে যে উচ্চারণগুলো আছে, যে ইম্পর্টেন্ট উচ্চারণ যেগুলো তোমরা বইয়ে পাবা, ব্যাকরণ বইয়ে, সেগুলো পড়বা। বাংলা বানানের নিয়মের ক্ষেত্রেও তাই, যেগুলো উচ্চারণ সঠিক উচ্চারণ বা সঠিক বানান, যেগুলো ভুল বানান দেওয়া আছে তার পাশে সঠিক বানানটা দেখে রাখবা। আমি হয়তো 3টা বা 4টা অপশান দিব, একটা বানানেরই সেই 4টা অপশানের মধ্যে একটা সঠিক থাকবে, সঠিকটা তোমাদেরকে নির্বাচন করতে হবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি যতদূর বা যেভাবে পরীক্ষাটা হবে আমি ঠিক সেভাবেই এখানে আলোচনা করার চেষ্টা করেছি। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে পরেও তোমরা ইনবক্সে জানাতে পারো, অথবা এখানে কমেন্টে জানাতে পারো, ফোনে জানাতে পারো। আমি সেই সমস্ত বিষয়গুলো তোমাদেরকে সেখানে সেভাবে সমাধান করে দেব। তোমরা সবাই এই কোভিড পরিস্থিতিতে নিরাপদে থাকো, সুস্থ থাকো। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।